রাতভর টানা বৃষ্টিতে রাজধানীর সড়কসহ অলিগলিতে আজও জলাবদ্ধতা, অফিসগামীদের দুর্ভোগ, বিপাকে স্কুল শিক্ষার্থীরা। নারায়ণগঞ্জের ফতুল্লায় ডিএনডি বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভেতরে প্রায় 2.5 মাস জলাবদ্ধতা, পানিবন্দী অন্তত 2 লাখ মানুষের মানবেতর জীবন। বন্যায় তলিয়ে গেছে বগুড়ার সারিয়াকান্দির অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা কার্যক্রম বন্ধ। প্রতি বছরই একই পরিস্থিতি হলেও কোনো পদক্ষেপ না নেয়ার অভিযোগ। জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে প্রধান 2 রাজনৈতিক দল। আওয়ামী লীগের ট্রাম্প কার্ড সজীব ওয়াজেদ জয়, সশরীরে না হলেও প্রযুক্তির মাধ্যমে মাঠে থাকবেন তারেক রহমান। এবং 3 দিনের সফরে কাল ঢাকা আসছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। স্বাক্ষর হবে উপকূলীয় জাহাজ চলাচল চুক্তি, কম ট্যারিফে কলম্বো বন্দর ব্যবহারের সুযোগ চান বাংলাদেশি ব্যবসায়ীরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাফিন জাহিদ। টানা বর্ষণে রাজধানীর বিভিন্ন এলাকায় আজও দেখা দিয়েছে তীব্র জলাবদ্ধতা। রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। জলজট আর পরিবহন সংকটে চরম দুর্বিষহ সময় পার করছেন রাজধানীবাসী। এ ব্যাপারে সিটি কর্পোরেশন আর সংশ্লিষ্টদের উদাসীনতাকেই দায়ী করলেন ভুক্তভোগীরা। অবস্থা দেখে বোঝার উপায় নেই এটি রাজপথ নাকি নৌপথ। মূল সড়ক উপচে ফুটপাতে উঠে গেছে পানি, না চলতে পারছে মানুষ, না যানবাহন। দীর্ঘক্ষণ জলাবদ্ধ রাস্তায় দাঁড়িয়ে থেকেও গন্তব্যে যেতে পারছেন না রাজধানীবাসী। সব মিলিয়ে এক ভয়াবহ জলজটে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। রাজশাহী থেকে তো আসলাম, দেখে এসে দেখি তো রাজশাহীর পদ্মা ঢাকার রাস্তার পানি একই। মানে এখানে প্রয়োজনে নৌকাও চালানো যাবে এখন যে অবস্থা দেখছি। মিরপুর 10 নম্বর থেকে এই পর্যন্ত হাইটে আসতেছি, তা আমার মনে হয় বাসটা চালায় নৌকা চালানোই বেটার। 1 বছর 6 মাস হচ্ছে তারা এই রাস্তা করছে, যদি এটি ঠিক করে না আর ড্রেনেজও ঠিক করে না, এই জন্য পানি যেতে পারে না। রাজধানীর মিরপুর, কাজীপাড়া, ফকিরাপুল, শান্তিনগর, ধানমন্ডি, গ্রিন রোড, পুরান ঢাকা সহ বেশ কয়েকটি এলাকায় দুর্ভোগের প্রায় একই চিত্র। কর্মস্থলমুখী মানুষের পাশাপাশি সাত সকালে এসব এলাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়তে হয় স্কুলগামী শিক্ষার্থীদের। আমরা স্কুলে যেতে পারি না, সঠিক সময়ে পরীক্ষা দিতে পারছি না, এরকম যানবাহনে উঠতে পারছি না। অনেক পানি, এখানে এত খারাপ অবস্থা যে কোথাও দাঁড়ানোর ব্যবস্থা নাই, অফিসের গাড়িতে যে উঠবো সেই ব্যবস্থা নাই। বর্ষাকালে রাজধানীর জলাবদ্ধতা নিরসনে স্থায়ী ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান দুর্ভোগের শিকার মানুষেরা। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, রাতভর টানা বৃষ্টিতে জলজটে নাকাল রাজধানীবাসীর খবর জানবো। এই মুহূর্তে রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় আছেন রিপোর্টার রাশেদ বাপ্পি। জলাবদ্ধতার খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাপ্পি। শাফিন, আষাঢ় মাস বৃষ্টি হবে এটি কিন্তু একটি স্বাভাবিক ঘটনা, কিন্তু রাজধানীতে কিন্তু বৃষ্টিপাতের পরে যে জলাবদ্ধতা তৈরি হয় সেটি কিন্তু রাজধানীবাসীর জন্য সবসময় একটি ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। আমরা সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরেছি, এখন আছি রাজধানীর কাজীপাড়া এলাকায়। কাজীপাড়া এলাকার যে অবস্থা আমি একটু দর্শক আপনাদের দেখাতে চাই আমাদের ক্যামেরায়, যে সড়কের ভেতরে সড়কের উভয় পাশেই কিন্তু এইভাবে এখন যেমনটা অবস্থা দেখতে পাচ্ছেন জলাবদ্ধতার অবস্থা, এবং জলাবদ্ধতা বিরাজ করছে। এবং আমরা ভোর থেকে এখানে আছি, ভোরে এই জলাবদ্ধতার পরিমাণ আরো বেশি ছিল। এই পানি সড়কের ফুটপাত উপচে একদম দোকান পর্যন্ত উঠে পড়েছে। আমরা অনেক দোকান দেখেছি, যেসব দোকান থেকে লোকজন পানি নামানোর চেষ্টা করছেন এবং দোকান পরিষ্কার করছেন। এখানকার যারা দোকানদার রয়েছেন, যারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক রয়েছেন, তারা কিন্তু অনেক তাদের ক্ষতির কথা আমাদেরকে জানিয়েছেন। প্রতিবার বর্ষা মৌসুম এলেই তারা এরকম বৃষ্টিজনিত বিভিন্ন সমস্যায় ভোগেন এবং তাদের এই বৃষ্টিজনিত কারণে তাদের বেচা কেনাও কম হয় এবং এখানকার যারা ক্রেতা রয়েছেন তারাও কিন্তু এই এলাকাটিতে আসতে চান না। আর আমরা এখানে সকাল থেকে এসে আরো দেখতে পেয়েছি যে এখানে সকালেই যেসব লোকজন বিভিন্ন কাজের উদ্দেশ্যে বাইরে বের হয়েছেন, একই সঙ্গে স্কুলগামী যারা রয়েছেন তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছেন। আর এর কারণ হিসেবে আমরা এখানকার যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে আপনি জানেন যে এখানে মেট্রো রেলের কাজ হচ্ছে, আর মেট্রো রেলের কাজ হওয়ার কারণে কিন্তু সড়কের 2 পাশেই কিন্তু সড়কের খনন কাজ করা হয়েছিল এবং সেই খনন কাজ করার পর কিন্তু সড়কটি 2 লেনের সড়ক 1 লেনের উপরে রূপান্তরিত হয়েছে। একই সঙ্গে যে সড়ক খননের পরে মেইনটেনেন্সের কাজ করার পরেও কিন্তু সড়কগুলো স্বাভাবিক বা আগের পর্যায়ে পৌঁছে দেওয়া হয়নি। আর এই কারণেই এখানে বড় ভোগান্তিতে পড়েছেন এখানকার বাসিন্দারা। আমরা চেষ্টা করবো এখানে কয়েকজন মানুষের সঙ্গে কথা বলার জন্য, যে আসলে এখানে আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই যে প্রতিবারই কি বর্ষা মৌসুমে আপনাদের এই সমস্যা হয় নাকি এবার আপনারা বেশি ভোগান্তিতে পড়ছেন? প্রতি বছরই তুলনামূলকভাবে থাকে সমস্যাটা, কিন্তু এবার অতিরিক্ত।
কেন আপনার কাছে কি মনে হয় এবার কেন অতিরিক্ত আপনাদের সমস্যা? এবার যে নিষ্কাশন ব্যবস্থা এটা আমার মনে হয় সম্পূর্ণই অচল। কারণ পানি এখানে আপনার 20 মিনিট যদি ঠিক মতো পানি হয় তাতেই দেখা যাচ্ছে যে এই জলাবদ্ধতার সৃষ্টি। 20 মিনিট যদি বৃষ্টি হয়, একটানা 20 মিনিট হলে এখানে পুরো জলাবদ্ধতা, এই ফুটপাত এই সব আপনার তলায় যায় এগুলা। এখন তো পরিস্থিতি তুলনামূলক অনেক ভালো, সম্পূর্ণ এরিয়াটা পানির নিচে চলে যায় এবং যেদিন সকালে বৃষ্টি হবে ওই দিন সারাদিন সব শেষ, এটা পানির নিচে থাকবে। এটা নিষ্কাশন ব্যবস্থা একদমই নাজেহাল অবস্থা। আচ্ছা দর্শক, আপনারা যেমনটা শুনতে পেলেন, একজন এখানকার বাসিন্দা তিনি আমাদেরকে জানালেন যে 20 মিনিট যদি বৃষ্টিপাত হয় তবে এই এলাকা একদম পানিতে টইটুম্বুর হয়ে যায়। আর এই কারণে এই বাসিন্দারা কিন্তু বলেছেন যে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত করা না হবে যতদিন পর্যন্ত ততদিন তাদের কিন্তু এরকম ভোগান্তির মধ্যে পড়তে হবে। তারা আমাদেরকে নগর পিতা যারা রয়েছেন তাদের কাছে তারা দাবি জানিয়েছেন যাতে এই পানি নিষ্কাশন ব্যবস্থা আরো উন্নত করা হয়। আমি আরেকটা বিষয় বলবো যে জলাবদ্ধতা, রাজধানীতে বৃষ্টিপাতের সঙ্গে জলাবদ্ধতার যে একটি সম্পর্ক রয়েছে তার সঙ্গে কিন্তু আরেকটি বাড়তি ভোগান্তি রয়েছে যানবাহনের ধীর গতি। আর যানবাহনের ধীর গতির কারণে কিন্তু অনেকেই সঠিক সময়ে বিভিন্ন গন্তব্যে পৌঁছাতে পারেনি। তারা গণপরিবহন পাননি। আমরা দেখেছি 2 থেকে 3 ঘন্টা, অনেকে 4 ঘন্টা অপেক্ষা করেও তারা গণপরিবহন পাচ্ছেন না। অনেকে আমাদের কাছে আশঙ্কা প্রকাশ করেছেন তারা সঠিক সময়ে অফিসে পৌঁছাতে পারবেন না। অনেক স্কুলগামী শিক্ষার্থীরা আমাদেরকে বলেছেন যে তারা হয়তো একটি ক্লাস অথবা পরীক্ষাও মিস করবেন, এমন আশঙ্কা তারা জানিয়েছেন। সুতরাং জলাবদ্ধতা জনিত যে সমস্যা, সেই সমস্যা যেন আর ভোগান্তিতে না পড়তে হয়। এখানকার যারা এই জলাবদ্ধতা জনিত সমস্যা যারা ভুগছেন তারা আমাদেরকে জানিয়েছেন যেন কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়, তারা যেন এই সমস্যার থেকে সমাধান পান। শাফিন, রাজধানীর বৃষ্টিপাত এবং বৃষ্টিপাতের সঙ্গে জলাবদ্ধতা এবং জলাবদ্ধতা থেকে সৃষ্ট যে যানজট সবকিছু মিলিয়ে যে রাজধানীবাসীর যে ভোগান্তি তার সবশেষ খবর ছিল আমার হাতে এই। শাফিন। দর্শক, রাজধানীর জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন সহকর্মী রাশেদ বাপ্পি রাজধানীর মিরপুর এলাকা থেকে। চলে যাচ্ছি পরের সংবাদে। নারায়ণগঞ্জের ফতুল্লায় ডিএনডি বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভেতরে প্রায় 2.5 মাস ধরে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা। ময়লা আবর্জনায় খালগুলো ভরাট হওয়ায় বর্ষা মৌসুমের শুরুতেই এ অবস্থার সৃষ্টি হয়েছে। মানবেতর জীবনযাপন করছেন পানিবন্দী অন্তত 2 লাখ মানুষ। জলাবদ্ধতা নিরসনে প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানালেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। নারায়ণগঞ্জ থেকে শওকত আলী সৈকতের তথ্য আর আব্দুল্লাহ আল মামুনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঘরের ভেতরে ঢুকে পড়েছে বৃষ্টির পানি। আসবাবপত্র রক্ষায় পানি নিষ্কাশনের চেষ্টা করছেন বাড়ির কর্তা। বর্ষা মৌসুমের শুরুতেই স্থায়ী জলাবদ্ধতার কবলে পড়েছে নারায়ণগঞ্জের ফতুল্লায় ডিএনডি বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বেশ কিছু এলাকা। সদর উপজেলার দক্ষিণ সস্তাপুর, ইস্তাইর, বুড়ির দোকান, লালপুর ও পিলকুনি সহ আশপাশের চিত্র একই রকম। দীর্ঘদিন ধরে ময়লা আবর্জনায় খালগুলো ভরাট হয়ে গেছে, তাই বৃষ্টি হলেই পানি জমে সৃষ্টি হয় স্থায়ী জলাবদ্ধতা। হাঁটু সমান পানিতে তলিয়ে যায় ঘরবাড়ি, রাস্তাঘাট, দোকানপাট ও শিক্ষা প্রতিষ্ঠান। দুর্ভোগে পড়েন নানা শ্রেণী পেশার মানুষ। বৃষ্টির কারণে খালটা ভরাট হয়ে গেছে, হয়ে রাস্তার তলায় গেছে। ড্রেনের পানি পাড়ায় আমাদের মসজিদে যেতে হয়। খালের ভরাট পানিগুলো আমাদের ঘরে ঢুকে আর আমরা সারাদিন পানি ইসি। বাড়িতে পানি উঠা পড়ে, পচা পানির কারণে আমরা স্কুলে যেতে পারি না। স্কুলে ময়লা পানি এই জায়গাটুকুর জন্য 5 টাকা 10 টাকা করে এখান থেকে এইটুক যাইতে হয় মসজিদের সামনে পর্যন্ত। এইটা একটা দীর্ঘদিনের সমস্যা, অথচ নিচে পাকা রাস্তা। এই সমস্যাগুলি বারবার আমরা চেয়ারম্যান মেম্বারের কাছে বলছি, বলা সত্ত্বেও তারা আমাদের প্রতি দৃষ্টিপাত করতেছে না। জলাবদ্ধতা নিরসনে 550 কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানালেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। 3000 কিউসেক পানি ডেলিভারি দিতে পারলে অত্র এলাকার জনগণের জলাবদ্ধতা দূর করা সম্ভব। আরো 5টি পাম্প হাউস নির্মাণ করার পরিকল্পনা গভর্নমেন্ট হাতে নিয়েছে, যার কার্যক্রম আগামী নভেম্বর মাসের দিকে শুরু হবে এবং 2020 সালের জুন মাসে সেটা শেষ হবে। নারায়ণগঞ্জের ফতুল্লায় ডিএনডি বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অভ্যন্তরে প্রায় 3.5 লাখ মানুষের বসবাস। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। এবার বন্যা পরিস্থিতির খবর। উজানের ঢলে গত কয়েকদিনে বগুড়ার সাঁড়িয়াকান্দির নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় বাড়িঘরের পাশাপাশি তলিয়ে গেছে অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। এসব শিক্ষা প্রতিষ্ঠানের কিছু আসবাবপত্র সরিয়ে নেওয়া গেলেও অধিকাংশই পানিতে তলিয়ে গেছে। বন্যার পানি ওঠায় শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে প্রতিষ্ঠানগুলোর। অভিভাবকদের অভিযোগ, প্রতি বছরই একই অবস্থা হলেও কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। শিক্ষা কর্মকর্তারা বলছেন পানি নেমে গেলে দ্রুত বিদ্যালয়গুলো চালুর ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত মাজিদুর রহমানের রিপোর্টে, ছবি তুলেছেন রবিউল ইসলাম। 7 দিন আগেও ছাত্রছাত্রীদের বিচরণে কোলাহল মুখর ছিল কামালপুর, ফকিরপাড়া ও করইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বন্যার পানিতে বিদ্যালয়গুলোতে এখন হাঁটু পানি।
কোনো কোনো বিদ্যালয়ে ঠাঁই নিয়েছে বন্যার্তরা। এ অবস্থায় শিক্ষার্থীরা না পারছে বিদ্যালয়ে যেতে, না পারছে বাড়িতে লেখাপড়া করতে। সামনে পরীক্ষা এবং লেখাপড়া নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। বিদ্যালয়ে পানি উঠেছে, বাড়িঘর ভেঙে গেছে, ক্লাসের মধ্যে ভালো করে পানি। সামনে আমার পিএইচসি পরীক্ষা, ভালো করে পড়তে পারছি না। 3 মাস 4 মাস পানি থাকে, বাচ্চারা স্কুলে যাওয়ার পায় না, লেখাপড়া হয় না। আর কতদিন এই অবস্থায় থাকবো? আমরা স্থায়ী একটা স্কুল চাই। প্রতি বছরই বন্যা আর নদী ভাঙ্গনে শুধু শিক্ষার্থীদের লেখাপড়াই ক্ষতি হচ্ছে না, নষ্ট হচ্ছে আসবাবপত্র সহ প্রয়োজনীয় জিনিসপত্র। তাই স্থায়ী ব্যবস্থার দাবি শিক্ষকদের। বন্যার কারণে বাচ্চারা বিভিন্ন জায়গায় চলে যায়, যার কারণে বাচ্চাদের নিয়ে স্কুল চালাতে পারি না। যদি আমাদের উঁচু জায়গা ব্যবস্থা করা যায় তাহলে শিক্ষা দানটা ভালো হয় এবং আসবাবপত্রগুলো নষ্ট হয়ে যায় না। অবশ্য শিক্ষা কর্মকর্তা ও উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা পানি নামার সাথে সাথে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে অতিরিক্ত ক্লাস সহ সব ধরনের পদক্ষেপের আশ্বাস দিলেন। বন্যা নেমে যাওয়ার পর বিদ্যালয়গুলোতে আলাদাভাবে নির্দেশনা দেওয়া হয় বা নির্দেশনা জারি করা হয় যে যেন এই বিশেষ করে আপার প্রাইমারিগুলোতে আমরা এক্সট্রা ক্লাস নেই। 10টি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা কিন্তু শিক্ষা কার্যক্রম অব্যাহত রেখেছি। এটা কাছাকাছি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেখানে আমরা কয়েকটি শিফটের মাধ্যমে নিচ্ছি। আর বাকিগুলোর ক্ষেত্রে নির্দেশ দেওয়া আছে যখনই পানি চলে যাবে তখন সেই ক্ষেত্রে তাদের যে সিলেবাসের যে অংশটুকু তারা পিছিয়ে পড়লো সেগুলো দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য। প্রতি বছরই বগুড়ার সারিয়াকান্দিতে বন্যা আর যমুনার ভাঙনে বিস্তীর্ণ অঞ্চল, শিক্ষা প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়। ভিটেহারা হয়ে মানুষগুলো আশ্রয় নেয় অন্য স্থানে। ভাঙ্গাগড়ার এই খেলায় অনেক শিশু ঝরে পড়ে বিদ্যালয় থেকে। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া জানিয়েছেন, দেশের 12টি পয়েন্টে নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যাপ্লাবিত 13 জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে 6.5 লাখ মানুষ। সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। আগামী 14 জুলাই উত্তরাঞ্চলে বন্যা কবলিত প্রত্যেকটি এলাকায় সফর করে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে বলেও জানান তিনি। প্রতিদিন প্রত্যেক জেলায় ক্ষয়ক্ষতি, ত্রাণ বিতরণ কার্যক্রম, আশ্রয়কেন্দ্রে আশ্রিত মানুষের পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসনের সাথে নিবিড় যোগাযোগ করে চলেছি। বন্যা পরিস্থিতি 90টি পর্যবেক্ষণ পয়েন্টের মধ্যে 12টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 55টি পয়েন্টে পানি বৃদ্ধি পেয়েছে। আমাদের প্রাণ সম্পদের কোনো অভাব নেই। বন্যা নিয়ে রাজনীতি না করে আমি দলমত নির্বিশেষে সবাইকে আহ্বান জানাবো, আসুন আমরা বন্যা প্লাবিত মানুষের পাশে দাঁড়িয়ে নিজেদের মানবিক কর্তব্য পালন করি। বন্যা এমন এক দুর্যোগ যা ঠেকানোর উপায় নেই, কিন্তু বন্যার পূর্বাভাস দিয়ে সেটি মোকাবেলায় জনগণকে সতর্ক করা সম্ভব। বাংলাদেশ এখন 3 থেকে সর্বোচ্চ 5 দিন আগে বন্যার পূর্বাভাস দিচ্ছে। তবে গত কয়েক বছর ধরে স্যাটেলাইটের তথ্য নিয়ে 8 দিন আগেই পূর্বাভাস দিতে গবেষণা চালাচ্ছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। অবশ্য সংশ্লিষ্টরা বলছেন এটির আনুষ্ঠানিক স্বীকৃতির জন্য বিশদ পর্যবেক্ষণের প্রয়োজন। আতিকুর রহমান তমালের রিপোর্ট। বন্যা কবলিত জনপদ হিসেবে পৃথিবীর বহু দেশে চেনে বাংলাদেশকে, কিন্তু যে যে কারণে বাংলাদেশে বন্যা হয় সেসবের 90%-এরই উৎস উজানের দেশগুলোতে। যেহেতু ভারত উজানের দেশ, সে কারণে অভিন্ন নদীগুলোর পানি প্রবাহের তথ্য নিয়েই বন্যার পূর্বাভাস দেয় বাংলাদেশ। ভারত যদি ভুল করে বা ওয়েবসাইট হালনাগাদ করতে দেরি করে তার খেসারত দিতে হয় বাংলাদেশকে। সেসব কারণে গত কয়েক বছর ধরেই ভিন্ন উপায় খুঁজছিল বাংলাদেশ। কবছর আগে সেই উপায়ের সন্ধান মেলে বাংলাদেশি বংশোদ্ভূত ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফয়সাল হোসেনের হাত ধরে। তিনি জানাচ্ছেন, নাসার জেসন স্যাটেলাইটের মাধ্যমে বাংলাদেশে বন্যার আগাম পূর্বাভাস দেওয়া সম্ভব। সেক্ষেত্রে পূর্বাভাস দেওয়া যাবে 8 দিন আগেই। স্যাটেলাইটের তথ্য এর মধ্যেই ব্যবহার শুরু করেছে বাংলাদেশ, তবে তা এখনো অনানুষ্ঠানিক পর্যায়ে রয়েছে। বন্যা পূর্বাভাস কেন্দ্রে এক্সিস্টিং একটা সিস্টেম আছে, মডেল টডেল বৃষ্টিপাত সবকিছু নিয়ে ওরা 5 দিন পর্যন্ত করছে। ওটাকেই কিন্তু আমরা ব্যবহার করছি, ওটাকে আমরা একটু পলিশ করে দিচ্ছি। এই জেসন2 ডেটা দিয়ে আরো 3 দিনের পূর্বাভাসটা আমরা বাড়াই দিতে পারতেছি। প্রথম 2013 সালে পরীক্ষামূলক করি, 15, 16, 17 থেকে FFWC-তে এখন কিন্তু ওরা রান দিয়ে শিখে ফেলছে। এখন সম্পূর্ণভাবে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে। যে কোনো একটা নতুন আইডিয়াকে একদম ফুলি পাবলিকের জন্য একদম অফিসিয়াল করে দেওয়ার আগে কয়েক বছর কিন্তু একটু অ্যাসেসমেন্ট করা লাগে।
মূলত জেসান নামের স্যাটেলাইটটি অনেক কাজের পাশাপাশি নদী ও সমুদ্রের পানির উচ্চতাও মাপতে পারে। নাসার তৈরি স্যাটেলাইটটির এসব তথ্য পাওয়া যায় বিনামূল্যে। পানি উন্নয়ন বোর্ড বলছে, এসব তথ্যপাত্র ব্যবহারের কার্যকর পদ্ধতি বের করা গেলে উপকৃত হবে বাংলাদেশ। যদি এই রিসার্চে দেখা যায় যে আমরা একটা রিজনেবল একুরেসি আনতে পারি, তাহলে পরবর্তীতে হয়তো রিসার্চটাকে আমরা আরো এক্সটেন্ড করে আরো একুরেসির দিকে যেতে পারবো। সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমাকে রিয়েল টাইম ডাটার জন্য অন্যের উপরে নির্ভর করা লাগবে না, আমরা এখান থেকে ফোরকাস্ট দিতে পারবো। সেই কারণেই কিন্তু এই রিসার্চটা হাতে নেওয়া হয়েছে। জেসান কিভাবে কাজ করে এবং এটিকে কিভাবে কাজে লাগানো যায় সেই উদ্দেশ্যে আন্তর্জাতিক কর্মশালার আয়োজন করেছে পানি উন্নয়ন বোর্ড। রোববার শুরু হওয়া এই কর্মশালা চলবে বৃহস্পতিবার পর্যন্ত। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। দর্শক, বিভিন্ন জায়গার নদী ভাঙনের খবর থাকছে সংবাদের পরের অংশে। সময় সংবাদে আরো থাকছে, প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম বন্দরে ভয়াবহ জাহাজ জট, খালাসের অপেক্ষায় স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ জাহাজ, ক্ষতির মুখে আমদানিকারক আর ব্যবসায়ীরা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্ধারিত সময় এখনো প্রায় 1.5 বছর বাকি। তবে এরই মধ্যে রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী কথাবার্তা আলোচিত হতে শুরু করেছে। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপি এরই মধ্যে চূড়ান্ত করেছে 16 সদস্যের মনোনয়ন বোর্ড। তবে পিছিয়ে নেই ক্ষমতাসীন আওয়ামী লীগও। মনোনয়ন চূড়ান্ত করতে গঠন করেছে 17 সদস্যের কমিটি। নির্বাচনে জিততে আওয়ামী লীগের ট্রাম্প কার্ড হিসেবে সশরীরে মাঠে থাকবেন সজীব ওয়াজেদ জয়। সেদিক দিয়ে বিএনপির তারেক রহমান আইনি বাধ্যবাধকতায় সশরীরে না পারলেও প্রযুক্তির মাধ্যমে নির্বাচনী মাঠে থাকবেন বলে জানিয়েছেন দলের শীর্ষ নেতারা। মাহমুদ রাকিবের রিপোর্ট। সংবিধান অনুযায়ী 2018 সালের নভেম্বর থেকে 2019 সালের জানুয়ারির মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবার কথা। নির্বাচনের বেশ কিছু সময় বাকি থাকলেও এ নিয়ে ইতিমধ্যেই সরব হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। 2019 সালে নির্বাচনে আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে ভিতরে ভিতরে পুরোপুরি প্রস্তুতি শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপিও। এক নতুন ধারার রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। দল দুটির নীতি নির্ধারকরা জানিয়েছেন, দলীয় প্রধানকে সভাপতি করে মনোনয়ন চূড়ান্ত করতে ইতিমধ্যে গঠন করা হয়েছে মনোনয়ন বোর্ড। মনোনয়নের ক্ষেত্রে আওয়ামী লীগ গুরুত্ব দিচ্ছে তৃণমূলে জনপ্রিয়তা ও স্বচ্ছ ইমেজকে। তবে বিএনপি সবের পাশাপাশি প্রাধান্য দিচ্ছে বিগত দিনের আন্দোলন সংগ্রামের ভূমিকাকে। বিএনপির মনোনয়ন কমিটি হচ্ছে মূলত স্ট্যান্ডিং কমিটির যারা সদস্য তারা, এবং এটা সভাপতিত্ব করেন মাননীয় চেয়ারপারসন। পার্লামেন্টারি বোর্ডের 17 জন সদস্য আছেন। আমাদের মাননীয় সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমাদের প্রেসিডিয়ামের বেশ কিছু সদস্য আছেন। গত 1 বছরের মধ্যে প্রায় 3 থেকে 4 বার কিন্তু এই পার্লামেন্টারি বোর্ড বসছে। নির্বাচন যখন আরো ঘনিয়ে আসবে তখন মনোনয়নের ব্যাপারটা উঠে আসবে এবং ফাইনাল করা হবে। আন্দোলন সংগ্রামে তাদের যে অবদান, মেধা, সেগুলো বিচার বিবেচনায় আসবে। কোনো এলাকায় সংখ্যা বেশি হবে, কোনো এলাকায় সংখ্যা কম হবে, এটা তো এলাকার উপরে। তৃণমূল থেকে সাধারণত আমাদের 3টা নাম আসে, সেই 3টা নামের উপর ভিত্তি করে যাচাই বাছাই করে আমাদের পার্লামেন্টারি বোর্ড 3 থেকে 1 জনকে মনোনয়ন দেয়। এলাকাতে প্রার্থী কি ধরনের কাজ করেছে, দলের প্রতি আনুগত্য, এগুলোর উপর ভিত্তি করেই মনোনয়ন দেওয়া হয়। আগামী নির্বাচনে দুই দলই তরুণ নেতৃত্বকে মনোনয়ন দেওয়ার পাশাপাশি তরুণ ভোটারদের কাছে টানতে কাজে লাগাতে চান সজীব ওয়াজেদ জয় ও তারেক রহমানের জনপ্রিয়তাকে। এছাড়া নির্বাচনে এই দুজনই নিজ নিজ দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলেও আভাস দিয়েছেন নীতি নির্ধারকরা। আগামী নির্বাচনে তরুণদের মধ্য থেকে মনোনয়ন দেওয়া হবে। সজীব ওয়াজেদ জয়, আমি বিশ্বাস করি আগামী নির্বাচনেও তিনি এসে সহায়তা করবেন, হয়তো অংশগ্রহণ করতে পারেন। তারেক রহমান সাহেব তো নতুন করে রাজনীতিতে আসছেন না, ওনার সাথে তৃণমূলের আত্মার সম্পর্ক আছে। তারেক রহমান সাহেবের ভূমিকা এখানে তো গুরুত্বপূর্ণ। অবশ্যই আমাদের নেতৃত্বের মধ্যে অনেক তরুণ নেতৃত্ব উঠে এসছে। সাংসদদের এই ভবনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর টানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগ নাকি দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপি আসবে তা এখনই বলা কঠিন। তবে সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এই সংসদ ভবন সরকারি দল ও বিরোধী দলের যৌক্তিক আলোচনায় ফের মুখর হয়ে উঠবে বলে প্রত্যাশা সংশ্লিষ্ট সকলেরই। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। 3 দিনের সফরে কাল ঢাকা আসছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেন। এই সফরে বাংলাদেশ শ্রীলঙ্কা উপকূলীয় জাহাজ চলাচল চুক্তি সই হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন সচিব। ব্যবসায়ীরা বলছেন, কম ট্যারিফে কলম্বো বন্দর ব্যবহারের সুযোগ পেলে লাভবান হবেন তারা। তবে বর্তমানে কলম্বো বন্দরে যাওয়ার উপযোগী দেশি কোনো কোস্টাল জাহাজ না থাকায় এ চুক্তির সুফল পাওয়া নিয়ে সংশয় রয়েছে নৌ যোগাযোগ বিশেষজ্ঞদের।
বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। গভীর সমুদ্রবন্দর থাকায় ইউরোপ ও আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে পণ্য রপ্তানি ও আমদানির ক্ষেত্রে সিঙ্গাপুরের পাশাপাশি শ্রীলঙ্কার কলম্বো বন্দর ব্যবহার করে আসছে বাংলাদেশ। এই রুটে দেশীয় প্রতিষ্ঠানের কোনো কন্টেনার জাহাজ না থাকায় চট্টগ্রাম কলম্বো ফিডার সার্ভিস চালায় বিদেশি বিভিন্ন শিপিং লাইন। এই অবস্থায় যৌথ উদ্যোগে ফিডার সার্ভিস চালুর লক্ষ্যে শ্রীলঙ্কার শিলং শিপিং কর্পোরেশনের সাথে এমওইউ সই করতে যাচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। শ্রীলঙ্কান প্রেসিডেন্টের বাংলাদেশ সফরকালে দুদেশের বন্দর ব্যবহারে বাড়তি সুবিধা পেতে কোস্টাল শিপিং চুক্তিও সই হবে। দুইটাই সরকারি সংস্থা চুক্তির কারণে দুই দেশই আমরা প্রায়োরিটি বার্ডিং পাবো। এখানে আমাদের টেরিফ তারা কমাবে কিছু, আমাদের ক্যাডেটদেরকে এখানে চাকরির সুযোগ হবে আমাদের শ্রীলঙ্কান জাহাজে, এবং আমরা ওই যে চুক্তিটা করবো সেই চুক্তির মধ্যে নিজস্ব এবং চার্টার করা জাহাজে ইউজ করা যাবে। একটা চুক্তি হবে আমাদের কোস্টাল শিপিং এগ্রিমেন্ট, তাদের সাথে কোনো চুক্তি না থাকার কারণে আমাদের মালামাল দীর্ঘ সময় তাদের বন্দরে পড়ে থাকে। এই চুক্তিকে ইতিবাচক হিসেবে দেখলেও বর্তমান প্রেক্ষাপটে এর সুফল পেতে সময় লাগবে বলে মনে করেন নৌযোগাযোগ বিশেষজ্ঞরা। আমাদের এখান থেকে যদি জাহাজ ফিডার জাহাজগুলো সেই সুযোগ সুবিধাগুলো পায় তাতে ভালো, কিন্তু ভারতের মতো যেরকম কোস্টাল শিপিং এগ্রিমেন্ট আছে যে বাংলাদেশের আভ্যন্তরীণে ফর এক্সাম্পল পানগা পর্যন্ত জাহাজ আসতে পারে, পানগা থেকে যেতে পারে, কিন্তু শ্রীলঙ্কার ক্ষেত্রে সেটা সম্ভব হবে না। বাংলাদেশি মালিকানার জাহাজ যেগুলো আছে ওগুলো কন্টেনার জাহাজ কিছু নাই, ম্যাক্সিমাম আপনার বাল্ক ক্যারিয়ার। কম খরচে বন্দর ব্যবহার এবং শ্রীলঙ্কা থেকে কারিগরি ও প্রযুক্তিগত সহযোগিতা পেলে বাংলাদেশ লাভবান হবে বলে মনে করেন এই ব্যবসায়ী নেতা। যে পোর্ট যত সার্ভিস কম নেবে তত কস্ট অফ প্রোডাকশন আমাদের কমবে, সেই জন্য কিভাবে তাদের সাথে নেগোসিয়েশন করতে পারি, কত কমে নেগোসিয়েশন করতে পারি, এটা হলো আমাদের জন্য বেনিফিট। আর একটা হলো তারা টেকনিক্যাল সাপোর্ট দিতে পারে আমাদেরকে। বৃহস্পতিবার 3 দিনের সফরে বাংলাদেশে আসছেন শ্রীলঙ্কান প্রেসিডেন্ট মাইত্রিপালা সিরিসেনা। এই সফরে জাহাজ চলাচল চুক্তি ছাড়াও দুদেশের অর্থনৈতিক উন্নয়নে, বাণিজ্য, কৃষি, শিক্ষা, কারিগরি সহযোগিতা সহ আরো কয়েকটি চুক্তি ও এমওইউ সই হওয়ার কথা রয়েছে। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, জাতীয় দলের কিছু ক্রিকেটারের অনৈতিক কাজে বারবার বিব্রত বিসিবি, সহজে তারকা খ্যাতি পাওয়ারাই জড়াচ্ছেন নানা অপকর্মে, সঠিক কাউন্সিলিং এর পরামর্শ। ঘূর্ণিঝড় কিংবা প্রবল বর্ষণের মতো প্রাকৃতিক দুর্যোগে চট্টগ্রাম বন্দরে ভয়াবহ জাহাজ জট দেখা দিয়েছে। স্বাভাবিক সময়ে বন্দরে এবং বন্দরের বহির্নোঙরে 70 থেকে 80টি জাহাজের অবস্থান থাকলেও বর্তমানে জাহাজ রয়েছে 126টি। এর মধ্যে 100টি জাহাজ বহির্নোঙরে পণ্য খালাস এবং 25টি জাহাজ বন্দরের প্রধান জেটিতে বার্থিং নেয়ার অপেক্ষায় রয়েছে। এ অবস্থায় জাহাজের গড় অবস্থান সময় বাড়তে থাকায় ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে বলে দাবি আমদানিকারক সহ ব্যবসায়ীদের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মে মাসের শেষ সপ্তাহে ঘূর্ণিঝড় মোরা দিয়ে প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়েছিল। জুলাইয়ের মাঝামাঝি চলে আসলো, এখনো তা শেষ হয়নি। এর মাঝে নিম্নচাপ যেমন রয়েছে তেমনি মৌসুমী বায়ুর প্রভাবে ছিল টানা বর্ষণ। এতে বাধাগ্রস্ত হয়েছে দেশের প্রধান সামুদ্রিক বন্দর চট্টগ্রামের স্বাভাবিক কাজ। বৃষ্টি শুরু হলে কিংবা সাগর উত্তাল হলেই জাহাজ থেকে পণ্য লোড আনলোড বন্ধ রাখায় দেখা দেয় ভয়াবহ জাহাজ জটের। দৈনিক 10 থেকে 12,000 ডলার করে গুনতে হচ্ছে প্রত্যেক জাহাজের এগেইনস্টে। তারপর টার্ন মিস করছে তারা, অর্থাৎ মাসে যদি 3টা ট্রিপ মিনিমাম করতো সেই জায়গায় এখন 1টা বা 1.5টা ট্রিপের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। শ্রমিকের বেতনটাও তো ঠিক মতো দেওয়া লাগতেছে, কিন্তু জাহাজের ট্রিপ হচ্ছে না, বৃষ্টির জন্য আনলোড হচ্ছে না, আউটার আবার বৃষ্টির জন্য লোড দেওয়া যাচ্ছে না। স্বাভাবিক নিয়ম অনুযায়ী পণ্য নিয়ে আসা জাহাজ 72 ঘন্টার মধ্যে পণ্য খালাস করে বন্দর ছেড়ে যাওয়ার কথা, কিন্তু বর্তমানে জাহাজ জটের কারণে তাদের সিরিয়াল পেতেই লেগে যাচ্ছে কয়েকদিন। মাদার ভেসেল থেকে লোডিং আনলোডিং এবং লাইটার ভেসেল সব মিলে যে একটা ডিমান্ড, সাপ্লাই এবং ডেলিভারি, তিনটার মধ্যে যে সমন্বয়, সেই সমন্বয়টা এখন নাই। আমদানিকারকরা যদি সঠিক সময়ে পণ্য না পায় তাহলে তার একটা বিশাল দায়ভার কিন্তু আমাদের উপর চাপানোর চেষ্টা করে। এই ক্ষেত্রে আমরা বন্দরকে নানাভাবে ইনসিস্ট করছি যাতে করে দ্রুত আপনার পণ্যগুলো খালাস হয়। গভীরতা সংকটের কারণে অনেক জাহাজকে বন্দরে জেটির পরিবর্তে বহির্নোঙরে লাইটার জাহাজের মাধ্যমে পণ্য খালাস করতে হয়। এই অবস্থায় লাইটার জাহাজের পাশাপাশি জেটির সংখ্যা বাড়ানোর তাগিদ দিচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। লাইটার জেটি বিভিন্ন জায়গায় আছে, অন্যান্য দেশের বিভিন্ন জায়গায় যে জেটিগুলো আছে সেখানে তো তারা নিয়ে যাচ্ছে, কিন্তু চট্টগ্রাম অঞ্চলে যেমন সদরঘাটে আমাদের একটি মামলা মোকদ্দমায় ছিল, যেটি আমরা বলছি যে খুব সহসায় চালু করব। ওয়াটার ট্রান্সপোর্ট সেলের তথ্য অনুযায়ী গত 2 মাসের প্রাকৃতিক দুর্যোগে অন্তত 4টি লাইটারের জাহাজ পণ্যসহ সাগরে ডুবে গেছে এবং ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আরও 5টির বেশি জাহাজ।
কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ঠাকুরগাঁওয়ে আব্দুল মান্নান নামে এক স্বেচ্ছাসেবক লীগ কর্মী নিহতের ঘটনায় 2 জনকে আটক করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গত রাতে শহরের মুন্সিরহাট এলাকায় সিগারেট খাওয়া নিয়ে আব্দুল মান্নানের সাথে প্রতিপক্ষের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে গেলে গুরুতর আহত হন মান্নান। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মান্নান সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের অর্থ সম্পাদক। এবার নদী ভাঙনের খবর। বানের দুর্ভোগের সাথে নদী ভাঙন যুক্ত হয়ে দিনকে দিন নদ নদীর তীরে বসবাসকারী মানুষের দুর্দশার মাত্রা দ্বিগুণ হচ্ছে। ভাঙনে চালচুলো হারা মানুষের পুনর্বাসন তো দূরের কথা, আঁকড়ে ধরে বেঁচে থাকার মতো খড়কুটো হয়েও পাশে দাঁড়ায়নি কেউই। গাইবান্ধা থেকে ওবায়দুল ইসলামের ছবিতে আরো জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। এক রাতের ভাঙনে আফরোজা বেওয়ার ঝুপড়ি ঘরটিও রক্ষা পায়নি ব্রহ্মপুত্র নদের কবল থেকে। বাধ্য হয়ে কামারজানি গোঘাট গ্রামের স্বামীর ভিটে ছেড়ে ছেলে মেয়েদের নিয়ে আশ্রয়ের সন্ধানে পা বাড়িয়েছেন। বিদায় বেলায় ছেলে বউ আর শাশুড়ির কান্নায় শোকাচ্ছন্ন হয়ে পড়ে গোঘাট গ্রাম। আফরোজার মতো ভিটেমাটি হারা আরো অনেককেই দীর্ঘদিনের সামাজিক বন্ধন ছিন্ন করে পোটলা পুটলি নিয়ে ছুটতে হচ্ছে আশ্রয়ের সন্ধানে। যদি নদী না ভাঙতো তার তো বাচ্চারা নিয়ে বাড়তে ছিলাম, নাতিপুতির নিয়ে কত আনন্দ কন্য হয়। তখন আমার বসতি শেষ হইলো, নদী আমার বসতি শেষ করলে তখন আর কাক নিয়ে নারকেল করবো। সব আমাদের আপন জন ছিল, এখন সব মনে করো হলো ছিন্ন ভিন্ন হয়ে গেল। কেউ মনে করো কুমিল্লা গেছি, কেউ ঢাকায় গেছি, কেউ মনে করো দিনাজপুরে গেছি, কেউ রংপুরে গেছে। ব্রহ্মপুত্রের আঘাতে সাজানো গোছানো এক একটি সংসার আর স্বপ্ন ভেঙে যাওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডের অব্যবস্থাপনা আর গাফিলতিকে দায়ী করছেন ক্ষতিগ্রস্তরা। 17,000 বস্তা নিয়ে কত বস্তায় ধানের আমরা শুনছি, আশ্বস্ত আছি কাজ হবে। কয়েকটা বস্তা ফেলাইলো, তারপরে যে বলছি যে আর কিছু বস্তা ফেলেই আমাদের আটকে যাবে, আমরা থাকতে পারবো, কিন্তু না, ওদের হচ্ছে না। যদি নিয়মিত বস্তা পড়তো, একটার পর একটা লাগায় বস্তা রাখা যেত, তাহলে আমাদের নদীটা মনে করো আটকান যেত মনে হয়। তবে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের শীর্ষ কর্মকর্তা বললেন, ভাঙন ঠেকানোর জন্য তাদের চেষ্টার কোনো কমতি নেই। কামারজানির ভাঙন বেশ কিছুদিন হলোই আছে এবং আমরা ওখানে রেগুলার কাজ করে যাচ্ছি এবং এখনো কাজ চলছে। আশা করি আমরা সেটা নিয়ন্ত্রণ করতে পারবো। গত 4 দিনে সদরের কামারজানি, ফুলছড়ি উপজেলার ফজলপুর ও উড়িয়া ইউনিয়নে 1.5 শতাধিক পরিবার ভাঙনের কবলে পড়ে নিঃস্ব হয়েছে। ভাঙন প্রতিরোধের জন্য জরুরি প্রতিরক্ষার নামে লাখ লাখ টাকা বরাদ্দ হলেও ভাঙন ঠেকাতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। অন্যদিকে বাসস্থান হারা অসহায় এই মানুষগুলোকে পুনর্বাসনের কোনো উদ্যোগ না নেয় দুঃখ দুর্দশার শেষ নেই ব্রহ্মপুত্রের পারে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। কংস নদীর ভাঙনে হুমকিতে রয়েছে নেত্রকোনার বারহাট্টা উপজেলার নদী তীরবর্তী 4টি গ্রাম। বৃষ্টি আর পাহাড়ি ঢল হলেই বাড়ে কংস নদীর পানি। আবার নদীর পানি কমতে শুরু করলেই মাটি নরম হয়ে যাওয়ায় দেখা যায় ভাঙন। তাই ভাঙন আতঙ্কে দিন পার করছেন ফকিরের বাজার এলাকার কর্ণপুর, চরপাড়া, পাঁচপাই আর বাঘরোয়া গ্রামের লোকজন। ভাঙনের কবল থেকে রক্ষা পেতে দ্রুত গ্রাম প্রতিরক্ষা বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এদিকে নদীর তীর রক্ষার ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক। দেওয়ের বয়ে আমরা বাড়ি ঘরে থাকতারি না, দেওদের সময় এসব আমরা বয় লাগে বাচ্চা কাচ্চা লুয়ে আমরা সরো থেকে। আমাদের এইভাবে যদি পানি বাড়ে আমাদের তো থাকার সমস্যা, তাই স্থায়ী ব্যবস্থা নেওয়ার জন্য আপনারা একটা ব্যবস্থা নিন। আমরা এই বিগত বন্যার যে অভিজ্ঞতা সেটার আলোকে আমরা নতুন আরেকটা প্রজেক্ট হাতে নিতে চাচ্ছি আমরা নতুন করে। এবং আপনি যে কথাটা বললেন যে নদী ভাঙ্গন আমরা প্রতিরোধ ব্যবস্থা নেই এবং হাওড়েও। দেশের বাইরের খবর। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় অরুণাচল প্রদেশে ভূমিধসের ঘটনায় 5 জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন 9 জন। সংবাদ মাধ্যম জানায়, টানা 4 দিনের প্রবল বর্ষণের পর মঙ্গলবার প্রদেশটির পাপুম পারি জেলার ভূমিধস হলে মাটির নিচে চাপা পড়ে বেশ কিছু ঘরবাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপের ভেতর থেকে 5 জনের মরদেহ উদ্ধার করে জরুরি উদ্ধারকর্মীরা। এর মধ্যে ঘটনায় গভীর শোক জানিয়ে নিহতদের পরিবারকে 4 লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু। এছাড়া দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় সব ধরনের সহযোগিতা করারও আশ্বাস দেন তিনি। ভারতের গোর্খাল্যান্ডকে আলাদা রাজ্যের দাবিতে আমরণ অনশনের ডাক দিয়েছে নবগঠিত গোর্খা মুভমেন্ট কোঅর্ডিনেশন কমিটি। 1 মাস ধরে চলা অনির্দিষ্টকালের ধর্মঘটের পর এ ঘোষণা দেওয়া হলো। মঙ্গলবার আঞ্চলিক দলগুলোকে নিয়ে বৈঠকে বসে গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট। বৈঠকে সব দলের সমন্বয়ে একটি
কমিটি গঠন করা হয়। নতুন কমিটির নেতৃত্বে গোর্খাল্যান্ডকে আলাদা রাজ্য হিসেবে স্বীকৃতির দাবিতে আন্দোলন অব্যাহত রাখবে স্বাধীনতাকামীরা। আগামী 15 জুলাই থেকে সব নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে আমরণ অনশনে বসার ঘোষণা দেন নতুন কমিটির অতিরিক্ত সচিব বিনয় তামাং। গত 1 মাস ধরে দার্জিলিংয়ে আলাদা গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে আন্দোলন চলে আসছে। পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে এ পর্যন্ত 7 জন নিহত হয়েছে। এছাড়া নিরাপত্তা বাহিনীর সদস্য সহ আহত হয়েছে আরও অনেকে। বিশ্বমঞ্চে বহুবার ক্রিকেটের হাত ধরে উঠছে লাল সবুজের পতাকা। জাতীয় দলের 11 ক্রিকেটার বিশ্ব দরবারে প্রতিনিধিত্ব করেন 16 কোটি বাঙালির। কিন্তু সাম্প্রতিক সময়ে জাতীয় দলের কিছু সদস্যের অনৈতিক কাজে বিব্রত বিসিবি। সমাজবিজ্ঞানী ও মনোবিজ্ঞানীরা বলছেন, নৈতিক, সামাজিক ও মানসিক স্খলনের কারণে স্বল্প সময়ে তারকা খ্যাতি পাওয়া ব্যক্তিরাই জড়াচ্ছেন এমন কর্মকাণ্ডে। এজন্য প্রয়োজন সঠিক কাউন্সিলিং। অবশ্য বরাবরের মতো এসব বিষয়ে শক্ত পদক্ষেপ নেওয়ার আশ্বাস বিসিবির। 16 কোটি বাঙালির আবেগের একটা বড় জায়গায় রয়েছে ক্রিকেট। দলমত, ধর্মবর্ণ নির্বিশেষে টাইগারদের বিজয়ে উল্লসিত হয় গোটা জাতি। এই 11 ক্রিকেটার বিশ্ব মঞ্চে প্রতিনিধিত্ব করেন 16 কোটি বাঙালির। কিন্তু তারা যখন কোনো অপকর্মে জড়ায় তখন বিব্রত হয় জাতি। গেল কয়েক মাসে নারী নির্যাতন, শিশু নির্যাতন সহ নানা অভিযোগে এদেশের ক্রিকেটাররা শিরোনাম হয়েছে দেশি বিদেশি বিভিন্ন গণমাধ্যমে। আর এসব নেতিবাচক খবরে হতাশ ভক্ত সমর্থকরা। আমাদের যে আস্থার যে জায়গা, ওই জায়গাটাতে তারা কুঠারাঘাত করে। অবশ্যই তাদেরকে তাদের ব্যক্তিগত জীবন নিয়েও সচেতন হওয়া উচিত, কারণ তারা শুধুমাত্র একজন ক্রিকেটারই না, তারা সারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। বাংলাদেশের কিছু ক্রিকেটার অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত। আমি কখনো এটাকে একজন সাধারণ মানুষ হিসেবে, একজন ক্রিকেট প্রেমী হিসেবে কখনো এটাকে সাপোর্ট করি না। সম্প্রতি বিভিন্ন ঘটনায় দেখা গেছে স্বল্প সময়ে তারকা খ্যাতি পাওয়া ক্রিকেটাররা ফাঁদে পা দিয়ে জড়াচ্ছেন এমন গর্হিত কাজে। বিশ্লেষকরা এটিকে ব্যাপকভাবে সামাজিক ব্যাধি হিসেবে দেখছেন। পারিবারিক শিক্ষার অভাব, নৈতিক ও মানসিক স্খলনের কারণে এমন অপরাধে জড়াচ্ছেন তারা। যে কোনো পেশার শীর্ষস্থানীয় লোক থাকে যারা রোল মডেল হিসেবে কাজ করে, তেমনি তারা যদি কোনো রকমের অসামাজিক, অনৈতিক কাজ করে তাহলে এটা কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া হয়। আমরা আমাদের মধ্যে ন্যূনতম দেশপ্রেম বোধ দ্বারা পরিচালিত নই, ন্যূনতম মনুষ্যত্ব বোধ দ্বারা, মানবতাবাদ দ্বারা পরিচালিত নই। ক্রিকেটারদের এমন আচরণ রোধে বিসিবিকে আরো কঠোর হওয়ার পাশাপাশি কাউন্সিলিং এর পরামর্শ সমাজবিজ্ঞানী ও মনোবিজ্ঞানীর। ওদেরকে যারা নিয়ন্ত্রণ করে তাদের বলে দিতে হবে, তোমরা যদি এখন থেকে নিজেকে নিয়ন্ত্রণ না করো তাহলে কিন্তু ভবিষ্যতে তোমাদেরকে এই জাতীয় পর্যায়ে খেলা থেকে বাদ। বিসিবি এই বয়সে কাউন্সিলিং করে তাদের মৌলিক চরিত্র পাল্টাতে পারবে না। নিয়মের বাইরে গেলে আমার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গৃহীত হবে এবং আমাকে শাস্তি ভোগ করতে হবে। বিসিবির শীর্ষকর্তা বরাবরই ক্রিকেটারদের যে কোনো অনৈতিক কর্মকাণ্ডকে কঠোর হস্তে দমনের কথাই পুনর্ব্যক্ত করলেন। আমাদের আন্ডারে যখন হোটেলে থাকে আমরা কিন্তু আগের চেয়ে অনেক কঠোর হয়েছি। আমরা কিন্তু এগুলো দেখছি এবং আমরা কেউ এটাকে অ্যাকসেপ্ট করে নিতে পারছি না। আমরা কিন্তু ওদেরকে কোনো সাপোর্ট তো দেওয়া দূরে থাক, ওদের এগেইনস্টে অ্যাকশনেই গেছি, এখনো তাই হবে। মাশরাফি, সাকিব, মুশফিক, তামিমদের জয়ে পুরো জাতি আনন্দে ভাসে, তেমনি তাদের নেতিবাচক খবরে ব্যথিত হয় 16 কোটি বাঙালি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাতভর টানা বৃষ্টিতে রাজধানীর সড়ক সহ অলিগলিতে আজও জলাবদ্ধতা। অফিসগামীদের দুর্ভোগ, বিপাকে স্কুল শিক্ষার্থীরা। নারায়ণগঞ্জের ফতুল্লায় ডিএনডি বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভেতরে প্রায় 2.5 মাস জলাবদ্ধতা। পানিবন্দী অন্তত 2 লাখ মানুষের মানবেতর জীবন। বন্যায় তলিয়ে গেছে বগুড়ার সাঁড়িয়াকান্দির 1/2 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা কার্যক্রম বন্ধ। প্রতি বছরই একই পরিস্থিতি হলেও কোনো পদক্ষেপ না নেয়ার অভিযোগ। জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে প্রধান 2 রাজনৈতিক দল। আওয়ামী লীগের ট্রাম্প কার্ড সজীব ওয়াজেদ জয়। সশরীরে না থাকলেও প্রযুক্তির মাধ্যমে মাঠে থাকবেন তারেক রহমান। এবং 3 দিনের সফরে কাল ঢাকা আসছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। স্বাক্ষর হবে উপকূলীয় জাহাজ চলাচল চুক্তি। কম ট্যারিফে কলম্বো বন্দর ব্যবহারের সুযোগ চান বাংলাদেশি ব্যবসায়ীরা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।